শুভ সকাল সবাইকে। আজ 6 মে 22 বৈশাখ মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো যুদ্ধের দামামা, সারা দেশে মক ড্রিল কাল, 71-এর পর প্রথম সব রাজ্যকে নির্দেশিকা কেন্দ্রের, যুদ্ধের আবহে প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদীর। আগামীকাল 7 মের মক ড্রিলে থাকবে বিমান হানার সতর্কবার্তা হিসেবে সাইরেনকে সক্রিয় করা, যে কোনো ধরনের যুদ্ধের পরিস্থিতিতে আত্মরক্ষার জন্য সাধারণ মানুষ, ছাত্রছাত্রী সহ অন্যদের প্রশিক্ষণ দেওয়া, বিদ্যুৎ ব্ল্যাকআউটের ব্যবস্থা রাখা, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানঘাটির আগেভাগে আড়াল করার ব্যবস্থা করা, যুদ্ধ পরিস্থিতিতে উদ্ধার পরিকল্পনা এবং এর মহড়া। পাকিস্তানে গিয়ে শীর্ষ সেনাকর্তার সঙ্গে বৈঠক করেছেন গৌরব গগৈ। ভোট প্রচারের শেষ দিনে নতুন বোমা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বের। 50 বছরেও আসামে কংগ্রেস সরকার হবে না, বললেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে স্ট্রং রুম সিল লক্ষ্মীপুরে। প্রশ্নপত্র সংক্রান্ত ঘটনায় 9 অধ্যক্ষ সহ এক বিষয় শিক্ষক বরখাস্ত। এবং সর্বশেষ খবরটি হলো ভারত পাকিস্তান টানাপোড়েনের মধ্যেই করাচির বন্দরে তুরস্কের যুদ্ধজাহাজ, ষড়যন্ত্রের আশঙ্কায় উদ্বিগ্ন ভারত। এবারে শুনুন বিস্তারিত খবর। যুদ্ধের দামামা, সারা দেশে মক ড্রিল কাল, 71-এর পর প্রথম সব রাজ্যকে নির্দেশিকা কেন্দ্রের। পহেলগাঁওয়ে 26 জনকে নৃশংসভাবে হত্যা করেছে পাক জঙ্গিরা। এই নরসংহারের 13 দিন পর অধরা জঙ্গিরা, ফলে স্বভাবত কারণেই দেশ জুড়ে চড়ছে বিক্ষোভের পারদ। এদিকে দিল্লিতে একের পর এক বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এহেন পরিস্থিতিতে এখন একটাই প্রশ্ন জোরালো হচ্ছে, পহেলগাঁও হামলার বদলা কবে? তবে প্রত্যাঘাত যে আসন্ন, সোমবার সেই জল্পনায় গৃতাহুতি দিয়ে বেশ কোটি রাজ্যকে সিভিল ডিফেন্স মক ড্রিলের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী 7 মে দেশের বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত হবে যুদ্ধ পরিস্থিতিতে সাধারণ নাগরিকদের আত্মরক্ষার এই মহড়া। তাৎপর্যের বিষয় হচ্ছে 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের 5 দশকেরও বেশি সময় পর ফের দেশে অনুষ্ঠিত হতে চলেছে এই সিভিল ডিফেন্স মক ড্রিল। অর্থাৎ ভারত পাক যুদ্ধ ঘটিয়ে আসছে, এমনটাই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাতেই বলেছেন, পহেলগাঁওয়ের বদলা চায় দেশবাসী, দেশবাসী যা চায় তাই হবে। অর্থাৎ সন্ত্রাসের আড়ালে দীর্ঘ দশক ধরে ছায়াযুদ্ধের মাসুল এবার চুকাতে হবে পাকিস্তানকে। এবার শেষ দেখে নেওয়ার মনস্থির করেই আটঘাট বেঁধে রণক্ষেত্রে নামছে দিল্লি। সোমবার অমিত শাহের মন্ত্রকের তরফে জারি ফরমানে বলা হয়েছে, আগামীকাল 7 মে সিভিল ডিফেন্স মক ড্রিলের আয়োজন করবে দেশের বেশ কোটি রাজ্য। এই মহড়ায় বেশ কোটি বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। প্রথমত, যুদ্ধ পরিস্থিতিতে সাধারণ নাগরিক ও পূর্বদের আত্মরক্ষায় করণীয় পদক্ষেপের প্রশিক্ষণ। বিমান হামলার সময় সাইরেন কিভাবে নাগরিকদের সতর্ক করবে, যে কোনো হামলা পরিস্থিতিতে শত্রুদের চোখে ফাঁকি দিতে জনবসতি এলাকায় কিভাবে ব্ল্যাকআউট করা হবে, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে দ্রুত আড়ালের ব্যবস্থা, হামলার সময় যে কোনো স্থান থেকে সাধারণ নাগরিকদের দ্রুত নিরাপদ ঠিকানায় স্থানান্তরের মহড়া হবে আগামীকাল 7 মে। সিভিল ডিফেন্স মক ড্রিলের এই সিদ্ধান্তকে মোটেও হালকায় নিচ্ছেন না প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। 1971 সালে ভারত পাক যুদ্ধের সময় শেষবার অনুষ্ঠিত হয়েছিল এ ধরনের মহড়া। গত 22 এপ্রিল পহেলগাঁওয়ে নরসংহারের পর থেকেই রণপ্রস্তুতি শুরু করে দিয়েছে দেশের 3 সেনা প্রধানের সঙ্গে আলাদা আলাদা করে রুদ্ধদ্বার বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকালই বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিং এবং বায়ুসেনার অন্য শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। বেরাতন বৈঠকের ধারা অব্যাহত রেখে সোমবার প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংহের সঙ্গে বৈঠক করেন মোদী। বেশ কিছুক্ষণ কথা হয় দুজনের, তবে বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। মনে করা হচ্ছে সেনার প্রস্তুতি এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে তাদের। পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে রীতিমতো যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। পাক সীমান্তে দেখা গিয়েছে বায়ুসেনার মহড়া। অপরদিকে জব্বলপুরের খাবারিয়ার অর্ডিন্যান্স ফ্যাক্টরির কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। ওই অস্ত্র কারখানার যেসব কর্মী আগে থেকে ছুটিতে রয়েছেন, তাদের জরুরি ভিত্তিতে ছুটি বাতিল করা হয়েছে। আগামী দিনে কোনো কর্মীকে ছুটি দেওয়া হবে না বলে ঘোষণা করা হয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি যুদ্ধকালীন তৎপরতায় অস্ত্র তৈরির কাজটা শুরু করে দিল ভারতীয় সেনা? উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর এখনো মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে 26 জনকে নির্মমভাবে হত্যা করা জঙ্গিরা। এ পর্যন্ত কাশ্মীরে বেশ কয়েকটি অভিযান ও ধরপাকড় চালিয়েও হামলার মূল অভিযুক্তদের গ্রেফতার বা নিকেশ করা যায়নি।
এখনো পর্যন্ত জানা গিয়েছে 22 এপ্রিল বৈশরণ ভ্যালি রিসোর্টে হামলা চালায় 4 জন, তার মধ্যে 2 জন পাকিস্তানি, বাকি 2 জন কাশ্মীরের বাসিন্দা। 4 জনের স্কেচও প্রকাশ হয়েছে। এদের সাহায্যকারী হিসেবে আদিল কঠুর নামের এক জঙ্গির নামও প্রকাশ করেছে তদন্তকারী সংস্থাগুলি। এর বাইরে আর কারা যুক্ত সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এসবের মধ্যে পাকিস্তানের সঙ্গে কার্যত যুদ্ধের বিগুল বাজিয়ে শিল স্বরাষ্ট্র মন্ত্রকের এই সিভিল ডিফেন্স মক ড্রিলের ফরমান। পরবর্তী খবরটি হলো, পাকিস্তানে গিয়ে শীর্ষ সেনা কর্তার সঙ্গে বৈঠক করেছেন গৌরব গগৈ। ভোট প্রচারের শেষ দিনে নতুন বোমা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বের। পঞ্চায়েত নির্বাচনের অন্তিম দিনের প্রচারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আক্রমণের লক্ষ্য কংগ্রেস সাংসদ গৌরব গগৈর পাকযোগ। সোমবার দ্বিতীয় পর্যায়ের পঞ্চায়েত নির্বাচনের অন্তিম প্রচারে অংশ নেন মুখ্যমন্ত্রী। এদিন বোজালি, সোয়েগা ও নেলিতে নির্বাচনী জনসভায় কংগ্রেস সাংসদকে আক্রমণের লক্ষ্য করেন গৌরব গগৈর পাকযোগ নিয়ে মুখ্যমন্ত্রী নতুন তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, শত্রু রাষ্ট্র পাকিস্তান সফর করে কংগ্রেস সাংসদ বড় অপরাধ করেছেন। তিনি কেবল পাকিস্তান সফর করেননি, সেখানে পাক সেনার এক শীর্ষ অফিসারের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। ফলে গৌরব গগৈর বিরুদ্ধে বড় অ্যাকশন হবে। তিনি নিজেই তার বিরুদ্ধে অ্যাকশন নেবেন বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরো বলেন, ইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম পাকিস্তান ভালো বলে মন্তব্য করায় তাকে জেলে বন্দী করে রেখেছি। ফলে গৌরব গগৈর পাকিস্তানে যাওয়ার কি কারণ রয়েছে, তার শাস্তি হতে পারে প্রশ্ন তুলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, লন্ডন ও পাকিস্তান থেকে তথ্য লাভের অপেক্ষায় আছেন তিনি। তথ্য পেলেই 10 সেপ্টেম্বরের আগেই ফাঁস করা হবে সবকিছু। ফেসবুকে একাংশ লোকের পাকিস্তান জিন্দাবাদ স্লোগান লেখা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ঘরের ভেতরে কিছু পাকিস্তানি রয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। পাকিস্তানি সমর্থকদের সতর্ক করে তিনি বলেন, আসামে পাকিস্তান জিন্দাবাদ দেওয়া চলবে না, পা ভেঙে দেব। এদিকে পঞ্চায়েত নির্বাচনের অন্তিম প্রচারে 26-এর দামামা বাজার মুখ্যমন্ত্রী। তার মধ্যে গত 40 বছরে আসামে শান্তির কোনো পরিবেশ ছিল না। সকলেই ভেবেছিলেন এভাবেই আসাম চলবে, কিন্তু 2021 সালে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর আসামে শান্তির পরিবেশ তৈরি হয়েছে। বড়ভূমি থেকে কার্বি পাহাড়, কোথাও অশান্তি নেই, কোথাও গুলির শব্দ নেই, হত্যা, হিংসা, প্রতিবাদ বন্ধ নেই। তিনি বলেন, প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েছেন, অভিজ্ঞতা ছিল না, এবার অভিজ্ঞতা হয়েছে। ফলে প্রথম 5 বছর ছিল তার কাছে নৃত্য নাটিকা, আগামী 5 বছরে নাটক হবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। মিত্রতা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, 26-এর নির্বাচনে অগবদলের সঙ্গে মিত্রতা অব্যাহত থাকবে। আসন ভাগাভাগি কম বেশি হতে পারে, কিন্তু মিত্রতা বহাল থাকবে। পরবর্তী খবরটি হলো, পরীক্ষার্থীর প্রশ্নপত্র সংক্রান্ত ঘটনার বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে উচ্চ শিক্ষা বিভাগ। পরীক্ষার্থীর প্রশ্নপত্রের চারপাশে অভিযোগে জড়িতদের পুনরায় বরখাস্তের নির্দেশনা জারি করা হয়েছে। রাজ্যে একসঙ্গে মোট 9 জন অধ্যক্ষ এবং 1 জন বিষয় শিক্ষককে বরখাস্ত করেছেন মাধ্যমিক শিক্ষা পরিচালক মমতা হুজাই। এ বিষয়ে পৃথক পৃথক প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়। উল্লেখ্য, এক বিষয় শিক্ষক এবং 9 জন অধ্যক্ষকে কারণ দেখানোর নোটিশ পূর্বে জারি করা হয়েছিল, তবে অভিযুক্ত অধ্যক্ষ এবং শিক্ষক কারণ দেখানোর জন্য সন্তোষজনক উত্তর দিতে পারেননি। এরপর তাৎক্ষণিকভাবে বরখাস্তের নির্দেশনা জারি করা হয়েছে। শোনিতপুরের নারঙ্গটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর রোহিত চন্দ্র রাভা প্রশ্নপত্রের সঙ্গে কারচুপি করার অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন। শিক্ষাক্ষেত্রে প্রশ্নপত্রের কারচুপির অভিযোগ ডক্টর রাভার বিরুদ্ধে উঠেছে। নগাঁওয়ের পিএমশ্রী কাঠিয়াতালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষা সন্ধ্যা বেজবুরা বরখাস্ত হয়েছেন। শিক্ষাক্ষেত্রে প্রশ্নপত্রের কারচুপির অভিযোগে অধ্যক্ষা সন্ধ্যা বেজবুরার বিরুদ্ধে উঠেছে। বিষয় শিক্ষক হিমানী দত্তকে ঐচ্ছিক অসমীয়া প্রশ্নপত্র ফাঁস করার জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হিমানী দত্ত গোয়ালপাড়া জেলার বগুয়ার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিষয় শিক্ষক। দেবাজির বড়লারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষা কাবিতা চুতিয়াকেও বরখাস্ত করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে কাবিতা চুতিয়া বরখাস্ত হয়েছেন। দেবাজি গার্লস সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ চক্রবর্তী বরগুহাই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ফাদিল চক্রবর্তী বরগুহাইনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। পশ্চিম জুলাই সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ গোপীরাম দুলের বিরুদ্ধে একাদশ শ্রেণীর প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগ রয়েছে। মাজুলির কমলাবাড়ি সত্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ লীলামণি বরগুহাই শিক্ষা বিভাগের দ্বারা বরখাস্ত হয়েছেন। প্রশ্নপত্র ফাঁসের পর অধ্যক্ষ লীলামণিকে বরখাস্ত করা হয়েছে। দুবড়ির লক্ষ্মীগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মইনুল হক মন্ডলও বরখাস্ত হয়েছেন। বরখাস্ত হওয়া অধ্যক্ষ মন্ডলের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। এছাড়াও বরখাস্ত হয়েছেন রঙ্গিয়া গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার কলিতা।
পরবর্তী খবরটি হলো সমজেলা লক্ষ্মীপুরে প্রথমবারের মতো এবার পঞ্চায়েত নির্বাচন। সমজেলা কমিশনারের অধীনে শান্তি শৃঙ্খলা ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনী প্রটোকল মেনে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট বক্সগুলি স্ট্রং রুমে সিল করা হয়েছে। সেই সঙ্গে লক্ষ্মীপুর সমজেলায় শেষ হয় নিরপেক্ষ ও নির্বিঘ্নে নির্বাচনী ভোট প্রক্রিয়া। গোটা নির্বাচনে লক্ষ্মীপুর সমজেলা কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ফলস্বরূপ লক্ষ্মীপুর সমজেলার কোনো ভোট গ্রহণ কেন্দ্রে পুনরায় ভোটদান বা রিপোল গ্রহণের দাবি উঠেনি। ভোট গ্রহণ প্রক্রিয়াকে সুন্দর ও সফল করে তুলতে লক্ষ্মীপুর সমজেলাতে নিয়োজিত ভোটকর্মী ও আধিকারিকগণ নিজ নিজ দায়িত্ব সঠিক ও সুন্দরভাবে পালন করার জন্য লক্ষ্মীপুর সমজেলার আয়ুক্ত ধ্রুবজ্যোতি পাঠক সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। পরবর্তী খবরটি হলো কংগ্রেস আগামী 50 বছরে আসামে সরকার গঠন করতে পারবে না। কংগ্রেস হচ্ছে ইঞ্জিন ছাড়া গাড়ি, ইঞ্জিন থাকা গাড়ি চলবে, ইঞ্জিন না থাকা গাড়ি কখনো চলতে পারে না। সোমবার পঞ্চায়েত নির্বাচনের প্রচার অভিযানের শেষ দিন কংগ্রেসকে তুলোধুনা করে এমন মন্তব্য করেছেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এদিন কামরূপ মেট্রোর আমসিং জোড়াবাটে বিজেপির গুয়াহাটি মহানগর জেলার উদ্যোগে আয়োজিত বিজয় সংকল্প সমাবেশে এই মন্তব্য করেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। তিনি বলেন, কেন্দ্রে বিজেপির সরকার, রাজ্যে বিজেপির সরকার, এই অঞ্চলে যদি পঞ্চায়েতে বিজেপি জোট না থাকে তাহলে এই অঞ্চলে অন্যদের থেকে পিছিয়ে পড়বে। তাই এই পরিস্থিতির মধ্যে যা হবে আমাদের বিজেপি দলের নেতৃত্বে, আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে হতে হবে। সভায় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া আঞ্চলিক সমস্যাগুলি পর্যায়ক্রমে সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, বিকাশ এবং উন্নয়নের পাশাপাশি সবচেয়ে বড় কথা হলো বর্তমানে আমরা কোন দলের সঙ্গে, কোন সরকারের সঙ্গে সুরক্ষিত অনুভব করি। পরবর্তী খবরটি হলো ভারত পাকিস্তান টানাপোড়েনের মধ্যে করাচির বন্দরে তুরস্কের যুদ্ধ জাহাজ, ষড়যন্ত্রের আশঙ্কায় উদ্বিগ্ন ভারত। কাশ্মীরের পহেলগামে রক্তক্ষয়ী জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধকালীন উত্তেজনা চরমে। আর ঠিক এই পরিস্থিতিতে পাকিস্তানের করাচি বন্দরে ভিড়ল তুরস্কের একটি যুদ্ধ জাহাজ। এই ঘটনায় কূটনৈতিক মহলে জোর চাঞ্চল্য ছড়িয়েছে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে দক্ষিণ এশিয়ায় তুরস্কের এই সামরিক উপস্থিতি একটি বড়সড় ষড়যন্ত্রের ইঙ্গিত হতে পারে। রবিবার পাক নৌসেনা এক বিবৃতিতে জানিয়েছে, তুরস্কের যুদ্ধজাহাজ টিসিজি বুকুড়া করাচি বন্দরে নোঙ্গর করেছে। পাকিস্তান জানিয়েছে, দুই দেশের মধ্যে সমুদ্র সীমা রক্ষায় সহযোগিতা এবং যৌথ সামরিক কৌশল নিয়ে আলোচনার লক্ষ্যে তুরস্কের এই জাহাজ এসেছে। তবে চলমান ভারত পাক উত্তেজনার প্রেক্ষাপটে এই সফরকে নিছক সৌজন্যমূলক বলে মানতে নারাজ প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, গত 22 এপ্রিল পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন 26 জন। ভারত ইতিমধ্যেই এর পেছনে পাকিস্তানের প্রত্যক্ষ মদতের অভিযোগ এনেছে এবং প্রতিশোধমূলক পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে। ইতিমধ্যে সিন্ধু জল চুক্তি স্থগিত, কূটনৈতিক স্তরে চাপ এবং সীমান্তে সেনা জড়ো করা সহ ভারতের একাধিক পদক্ষেপ যুদ্ধ পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে। এই আবহেই পাকিস্তান তার মিত্র দেশগুলির সহযোগিতা চাইছে। তালিকার শীর্ষে রয়েছে চীন ও তুরস্ক। সামরিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে তুরস্ক দীর্ঘদিন ধরেই পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র। আগস্টা সাবমেরিন হোক বা ড্রোন প্রযুক্তি, তুরস্ক বারবার পাকিস্তানকে সমর শক্তি যোগাতে সাহায্য করেছে। এই প্রেক্ষিতে তুরস্কের যুদ্ধ জাহাজের উপস্থিতি কেবল সামুদ্রিক বোঝাপড়া বৃদ্ধির জন্যই আসেনি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও তুরস্কের রাষ্ট্রদূতের মধ্যে বৈঠকের পর এই ঘটনায় সন্দেহ আরো জোরালো হয়েছে। এমনকি 27 এপ্রিল করাচি বিমানবন্দরে তুরস্কের 7টি হারকিউলিস বিমান নামার ঘটনাও চাঞ্চল্যের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। এবার করাচির বন্দরে যুদ্ধ জাহাজ নোঙ্গর করার ঘটনায় গোপন সামরিক লেনদেনের ইঙ্গিত মিলছে। ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা এই ঘটনাকে সন্দেহের চোখে দেখছেন এবং এর পেছনে গভীর ষড়যন্ত্রের আশঙ্কা করছেন। কারণ এই যুদ্ধ জাহাজটি আধুনিক রাডার সিস্টেম, নৌবাহিনীর বন্দুক, ক্ষেপণাস্ত্র এবং টর্পেডো লঞ্চারে সজ্জিত, যা সমুদ্রপৃষ্ঠে যুদ্ধ ও সাবমেরিন শনাক্তকরণে সক্ষম। তাই এই জাহাজ ভারতীয় নৌবাহিনীর গতিবিধি সম্পর্কে পাকিস্তানকে তথ্য সরবরাহ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।